রূপকথার চাঁদ সওদাগরই সম্ভবত আমাদের জানা প্রাচীনতম বণিক বা সওদাগর। এই আদিগন্ত বিস্তৃত জলপথে ডিঙি ভাসিয়েই চলতো তার ব্যবসা, গড়ে তুলেছিলেন অতুল বৈভব। এখনকার সওদাগররা যা করেন কম্পিউটারের সামনে বসে। এই ডিঙি থেকে ডিজিটাল ইভলিউশন নিয়েই আমাদের সওদাগর.com। তার সঙ্গে থাকছে ব্যবসা করতে গিয়ে বা ব্যবসা শুরু করতে গিয়ে আসা হাজারো সমস্যার সমাধানের পথ বাতলে দেবেন এখনকার সফল সওদাগররা। তাই আমার সঙ্গে আপনারাও শরিক হন সওদাগর.com এর এই যাত্রায়। নমস্কার, গুড মর্নিং। সওদাগর.com এ আবার নতুন করে স্বাগত জানাই আপনাদের। একটা কথাই বলে না যে স্মল ইজ বিউটিফুল, অর্থাৎ এখন আবার নতুন করে বোঝার সময় এসছে এই যে ছোট এবং মাঝারি এসএমই বা এমএসএমই যে সেক্টর, তাদেরও এই স্টার্ট আপের সঙ্গে ওই এসএমই সেক্টরকেও একইভাবে এগিয়ে আসতে হবে এবং এরাই অ্যাকচুয়ালি গ্রোথ ইঞ্জিন অফ আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতি। তো আমরা ওই এসএমইটাকে কীভাবে আরও পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারি সেই নিয়ে আলোচনায় আসব। আমাদের সঙ্গে আছেন ইন্টেরা আইটির কর্ণধার শ্রী অশোক লাহা, উনি একজন অনাবাসী শিল্পপতি। আমাদের সঙ্গে আছেন মিস্টার দীনেশ রাওয়াত, উনি ফাউন্ডার গ্রিন মল। সঙ্গে আছেন মিস্টার অশোক মুখার্জি, উনি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের আর্থিক উপদেষ্টা। আছেন রাজীব গুপ্তা, উনি দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, এখন জেএসডব্লিউ গ্রুপের সঙ্গে যুক্ত। আমরা সবাই এনাদের কথা শুনবো। আর যথারীতি আমাদের সঙ্গে আছেন বেশ কিছু এন্টারপ্রেনার, বেশ কিছু সফল ব্যবসায়ী, তাদের কথাও শুনবো। আমরা শুরুতে যাব মিস্টার লাহার কাছে। এই যে এখন যে এসএমই নিয়ে নানান কথাটা হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ এই এসএমই সেক্টরটা আমার ভারতবর্ষের মতো একটা অর্থনীতির ক্ষেত্রে? In the final analysis, they produce 70% of the job, 70-80% of the job. SME is the backbone of any country's growth. Probably 5 or 10 years ago, Google or Apple was SME. Facebook was SME in 2000. If you look at the history of all the big companies, top say 20 companies in the world, which are the big companies in the year 1900, they are survived today. GE and GM, those are the two companies, and everybody dies. The big company has got this on. So SME is the backbone. The most important they play a very important role in the US, and all the SMEs, they want to be big at some point of time. So I think probably we should cherish SMEs. গ্রিন ইকোনমি, ক্লিন এনার্জি এসবের কথা খুব বলা হয়। সেই সঙ্গে এই যে সোলার এনার্জি, উইন্ড পাওয়ার, এইগুলোর ক্ষেত্রে ওই এসএমই সেক্টরের ছোট ছোট ইউনিটের গ্রো করার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আগামী দিনে সোলারের উপর আমাদের ডিপেন্ড করতেই হবে একটাই কারণ ফসিল ফুয়েল যেটা বলি, কোল শেষ হয়ে আসছে 1 নম্বর, আর 2 নম্বর প্যারিস কনফারেন্সের পরে বোধহয় আরও বেশি রেলিভেন্ট যে কয়লার উপরে আমাদের নির্ভরতা কমাতে হবে টু মেক এ ক্লিনার ওয়ার্ল্ড, গ্রিনার ওয়ার্ল্ড। হয়তো অনেকেরই এখন ধারণা আছে যে এটা খুব কস্টলি পাওয়ার, কিন্তু ধারণাটা দিনে দিনে কিন্তু আমাদের ভেঙে যাচ্ছে। আমরা এই কদিন আগেই শুনেছি রাজস্থানে একটা বিড হয়েছে সোলার পাওয়ারে, 4 টাকা 34 পয়সা পার ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2022-এর মধ্যে 1 লক্ষ মেগাওয়াটের ক্যাপাসিটি রেখেছে, তো সেটা একটা ভেরি অ্যাম্বিশাস টার্গেট। আর এটাকে পার্সু করতে গেলে গভর্নমেন্ট এখন আরও অনেক কিছু স্টেপস নেওয়া দরকার। তার একটা অন্যতম প্রধান জায়গা হচ্ছে ফাইন্যান্স। এসএমইতে যারা আসবেন সোলারে, তাদের ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি কী হবে সেই বিষয়ে আরও খানিক ভাবনা চিন্তা করা দরকার। তো এসএমই সেক্টরের হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত, কীভাবে বেস্ট হিউম্যান ক্যাপিটাল ড্র করা যায়, এইটা নিয়ে আপনি যদি একটু বলেন আমাদের। এসএমইতে হায়ারিং স্ট্র্যাটেজি সেটা সম্পূর্ণ আলাদা। এসএমইতে যারা কাজ করে তাদের মধ্যে একটা স্পৃহা আছে, তাদের মধ্যে একটা হাঙ্গার আছে, ওরা কিছু করতে চায়। বিকজ বড় কোম্পানিতে কি হয়, আপনি ঢাকা পড়ে যান। এসএমইতে আপনি একটা আউট অফ দি বক্স থিঙ্কিংয়ের চান্স পাচ্ছেন, তাছাড়া নতুন কিছু করে দেখানোর আপনি বেশি চান্স পাচ্ছেন। আমি যাব একটু মিস্টার রাওয়াতের কাছে। আমরা কিছুটা শুনেছি অশোকবাবুর কাছে সোলার এন্টারপ্রেনারশিপের কথা। আপনিও গ্রিন এন্টারপ্রেনার তৈরির ক্ষেত্রে নিযুক্ত। এই ব্যাপারটা নিয়ে যদি আমাদের বলেন যে কীভাবে আরও বেশি সংখ্যক গ্রিন এন্টারপ্রেনার এসে এই টোটাল এন্টারপ্রেনারশিপ যে ইকোসিস্টেম সেটাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে। এই যে
green entrepreneurship, I'm very enthusiastic to say যে এর এত বড় স্কোপ আছে যে this can fill in all the gaps. If you have a scope to green your home with 50 nice spots, will you not go for it? Absolutely. But you don't go because it's a technical thing. Who will do it? গাছ মরে যাচ্ছে তো পটে জল পড়ছে না, তো এইরকম কতগুলো ফ্যামিলিজ আছে। আমি লিভ অ্যাসাইড ইন্ডিয়া, শুধু কলকাতার যদি কথা বলি, কতগুলো ফ্যামিলি এইরকম আছে, কতগুলো অফিস এইরকম আছে যারা খুব খুশি হবে যে কেউ এসে ওদের বলে যে আমি আপনার বালকানিটা বা আপনার ছাদটা বা আপনার বেডরুমটা ড্রয়িং রুমটা আমি সাজিয়ে দিব, এটা মেনটেন করব। আপনি কি 2-1,000, 4,000, 5,000 টাকা দিবেন কি দিবেন না? দিবেন তো? খুশি খুশি। তো কত বড় মার্কেট আছে। টুডে এন্টায়ার ওয়ার্ল্ড ইজ সাফারিং ফ্রম গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এভরিবডি ওয়ান্টস টু ডু গ্রিনিং উইথ বিগ ট্রিজ অ্যান্ড প্লান্টস। তো এবার বড় গাছের একটা ইন্টারন্যাশনাল মার্কেটে খুব ভালো ডিমান্ড আছে, কিন্তু বড় গাছ সবাই পেতে পারে না। আমরা এইখানে গাছগুলোকে বড় করে 5 বছর 7 বছর বড় করে ওইটাকে এক্সকাভেট করে আমরা ওইগুলোকে এক্সপোর্ট করতে পারি। বিগ শিফট। ভালো আইডিয়া এবং ইজিলি অ্যাটেনেবলও, মানে ঠিকঠাক করা গেলে। তো আমি একটু আসবো রাজীবজির কাছে। ডু ইউ থিঙ্ক অর ডোন্ট ইউ থিঙ্ক রাদার দ্যাট দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য লার্জ প্রাইভেট সেক্টর, they also have a role to play in bringing up these SMEs? Government has a very basic thing to make their regulation very easy for all. It should be seamless. इतना आसान बन जाए कि किसी भी आदमी को अगर कोई ज़रूरत है कि यहाँ इंडिया में क्या नियम कानून है टू स्टार्ट अ बिजनेस, टू स्टार्ट ए स्मॉल एंटरप्राइजर, they will get at one stop. It's a kind of a single window system create होना चाहिए, and we are very fortunate at current time that Government of India has taken that initiative. Corporate must come forward to train them, to have some workshop for all those small enterprises, because they are the final leader, those who are seeing the world at a different level. They are so well connected with other parts of the world, so if they start different kind of workshop, so this is a duty and responsibility of government and corporate and big public sector to make it happen for the benefit of people. একটা কথা খুব উঠে আসছে যে একটা টিম বিল্ডিং, হিউম্যান ক্যাপিটালকে ঠিকভাবে ট্রেন করে নিয়ে যাওয়া, আর রোল অফ কর্পোরেট অ্যান্ড গভর্নমেন্ট। আমি ব্যক্তিগতভাবে জানি মিস্টার লাহা ওনার নিজের সংস্থা চালানোর ক্ষেত্রে আজ থেকে বহুদিন আগে, যখন অত বেশি করে ইসব বা এমপ্লয়ি স্টক অপশনের কথা শোনা যেত না, উনি ওনার সংস্থা এটা চালু করতে গিয়েছিলেন। তার থেকেও বড় কথা, উনি বোধহয় এইরকমও একটা মডেল নিয়েছিলেন যে ওনার সংস্থার কেউ যদি বেরিয়ে গিয়ে কিছু করতে চায় তাকে উনি ইনকিউবেটও করতে রাজি আছে। তো এই যে ধারণা, ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গি, এইটা নিয়ে আপনি কিভাবে এই আইডিয়াটা আনলেন এবং কিভাবে অ্যাকচুয়ালি আপনি প্রমোট করছেন এন্টারপ্রেনারশিপ ফ্রম উইদিন দ্য অর্গানাইজেশন, এইটা নিয়ে যদি একটু বলেন। In the US, it's a very common thing, in particular Silicon Valley, when you are there, that you start a company and you give a stock option to all the employees. All the employees, at least first 100 or plus 1,000 people, you give stock option to employees. And then people come to work for you, not the salaries, because startup company, you cannot give a high salary. First you have to assume that why a guy will join you. Why a guy will join you? Yeah. Money you cannot afford to pay, you have to control the money. So what you do is you say that if company succeed, all of us will make money. Advantage of stock option is that you feel that you are a part of the company. The company succeed, you will succeed. এই সেন্স অফ ওনারশিপ বা সেন্স অফ বিলঙ্গিংনেস থেকে আমি একটু মিস্টার মাইতির কাছে যাব। আপনিও একটা সংস্থা চালান, তো আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে এই সেন্স অফ বিলঙ্গিংনেস বা সেন্স অফ ওনারশিপটা এমপ্লয়িজদের মধ্যে কিভাবে ইনকালকেট করা যায় কি আরও বেটার প্রোডাক্টিভিটি পাওয়ার জন্য। সবসময় যে স্টক অপশান দিয়েই যে তার অ্যাটাচমেন্টটা হবে তাও না, কিন্তু তো সে যেটা কাজটা করছে সে কতটা ভালোভাবে কাজটা করছে, যেটা হিউম্যান ক্যাপিটালের ব্যাপারটা হচ্ছে তাকে ট্রেন্ড করা, তার কাছ থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসা, যে আলটিমেটলি সে কাজের মধ্যে যেন এনজয়মেন্ট পায়। আই থিঙ্ক যে কোনো কাজের মধ্যে যদি সেই এনজয়মেন্টটা পায় তাহলে কিন্তু তার মধ্যে একটা
অনারশিপ তৈরি হয়ে যায়, এবং সেই অনারশিপটা যখনই আসে যে কোনো এন্টারপ্রেনিয়ারের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি মাইলেজ দেয়, অনেক কিছু আগিয়ে নিতে সাহায্য করে। আমাদের মধ্যে একজন তরুণ এন্টারপ্রেনারও আছেন। আই উড জাস্ট লাইক টু নো ফ্রম ইউ হোয়াট ড্রাইভস ইউ। For me, totally, it's my passion, my dedication. Money is not at all a factor for me. I think I work because of my passion, and I'm a landscape designer by profession. So I do it totally because I find it so passionate, and I think what people say it's true, that do what you love. So that's what I follow. প্যাশন, ড্রিম এগুলো একটা জায়গায়, কিন্তু যখন আমরা করতে নামি তখন ওই অর্থ জোগাড়, আপনি অ্যাজ এ ফাইন্যান্সম্যান আপনি কি গাইড করবেন? নতুন কিছু করার বা গ্রোথের জন্য যে টাকা দরকার হয়, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা দরকার হয়, তার থেকেও তারা যে সমস্যাটায় বেশি ভোগে সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। রোজকার ডে টু ডে বিজনেস যে রান করব, সেই পয়সাটা জোগাড় করতে গিয়েই তারা হিমশিম খায়। এবং এখানে আমার অভিজ্ঞতা বলে যে আজকের দিনে যে রেটে তারা ওয়ার্কিং ক্যাপিটাল লোন অ্যাভেল করে বা ক্যাশ ক্রেডিট অ্যাভেল করে, সেটা খুবই তাদের পক্ষে একটু অসুবিধাজনক। একটু বেশি রেট তাদের দিতে হয়। অবভিয়াসলি ব্যাংকের দিক থেকে যদি আমরা ভাবি, সেটা তাদের রিস্কটাকে কভার করার জন্য একটা প্রিমিয়াম। কিন্তু আমার মনে হয় এখানে সরকারের ভাবনা চিন্তা জায়গা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা রিজার্ভ ব্যাংকের ভাবনা চিন্তা জায়গা আছে, ব্যাংকগুলোর ভাবনা চিন্তা জায়গা আছে, যে এইখানটাকে যদি আমরা আরেকটু স্মুথ করতে পারি, তাদের এসএমইগুলোর দৈনন্দিন সমস্যার খানিকটা সুরাহা হয়। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যেটা এই সূত্রেই বেরিয়ে আসে, ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিস যখন বলি আমরা, তার সঙ্গে কোথাও না কোথাও একটা ম্যানেজমেন্ট ফেলিওর থাকে। সেই ফেলিওরটার জন্য অ্যাডিকুয়েট প্ল্যানিং দরকার হয়, যে প্ল্যানিংটা আবার যে নতুন ব্যবসা যখন শুরু করতে যাচ্ছি, তার আগে এই প্ল্যানিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং প্ল্যানিংয়ের একটা অঙ্গ হচ্ছে যে আমি যখন নতুন ব্যবসা শুরু করব, যেমন তার মার্কেটিং দেখতে হবে, ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হচ্ছে তার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। সেই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমি যদি শুরুতে একটু ডিউ ডিলিজেন্স করি, একটু বসি, যারা ফাইন্যান্সের ব্যাপারটা বোঝে তাদের সঙ্গে একটুখানি বসি, তাহলে পরে কিন্তু অনেকগুলো দিশা বেরিয়ে আসবে। এবং এইখানে গভর্নমেন্টের রোল আছে এই জায়গাটাতে, যে এটা তো একটা সর্ট অফ স্কিল। এই স্কিল সাপোর্টটা নতুন যে উদ্যোগ যিনি নিয়ে আসছেন, তাকে এই স্কিল সাপোর্টটা দেওয়া, তার ফিনান্সিয়াল প্ল্যানিংটা করে দেওয়া। তো এই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট। এবং এটা ছাড়া আজকের দিনে আমরা দেখেছি মুদ্রা ব্যাংক এসছে, একেবারে যারা ক্ষুদ্র শিল্প উদ্যোগ নিয়ে আসছেন তাদের যে সাপোর্টটা দেওয়ার জন্যই ব্যাংকটি তৈরি হয়েছে। এই যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলো আছে, এদের স্কোপটাকে আরেকটু বাড়িয়ে এদেরকে একটু স্মল এসএমই লোন, এন্টারপ্রেনারিয়াল ডেভেলপমেন্ট লোন এইগুলো দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, বা অ্যাজ অ্যান অর্গানাইজেশন মাইক্রো ফাইন্যান্স তরফ থেকে আপনারা এই ব্যাপারটা নিয়ে এগোচ্ছেন কিনা বা টেক আপ করেছেন কিনা, এটা যদি ছোট্ট করে বল। মুদ্রা ব্যাংক আসার পর থেকে কিন্তু মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন থেকেও এই সাপোর্টটা পাচ্ছে থ্রু মুদ্রা ব্যাংক। যেটা আমাদের লিমিটেশন ছিল যে 1 লক্ষ বা 1.5 লক্ষ পর্যন্ত আমরা ঋণ দিতে পারবো, কিন্তু মুদ্রা ব্যাংক আসার পরে যেহেতু রিফাইন্যান্সটা চালু হয়ে গেছে, সেখানে কিন্তু আমরা 10 লক্ষ পর্যন্ত দিতে পারি। অতএব সেক্ষেত্রে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনগুলোর একটা কিন্তু বিরাট রোল আগামী দিনে আসছে। কারণ আজকের দিনে যদি ধরেন যে মাইক্রো ফিন্যান্সের যে আউটরিচ আছে, সেটা কিন্তু আর কোনো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নেই, কোনো ব্যাংকের মধ্যে তো নেই। আমরা একটা অর্থের যোগানের দিক নিয়ে আলোচনা করলাম, নতুন অ্যাভিনিউ কীভাবে যাওয়া যায় দেখলাম, কিছুটা হলেও প্রযুক্তির দিকটা দেখলাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেন্টারিং বা ইনকিউবেশন। অর্থাৎ আমার কাছে হয়তো আইডিয়াটা আছে, কিন্তু সেটা খুব একটা স্ট্রাকচার্ড নয়। তো এইটাকে স্ট্রাকচার করে মেন্টারিং করে একটা জায়গায় একটা কালমিনেশনে নিয়ে যাওয়া, এইগুলো কি আপনি মনে করেন যথেষ্ট আছে, বা আরও এটাকে বাড়ানো যায়? The incubation facility is very important, very important. You know, I have seen in US, almost all the states has got incubation facility. What the incubation facility means? A state provides, the state has got the advantage interest that hopefully that company will succeed, they'll create jobs. That's the state interest. What they provide is a building with the office space where you can work. So which means that you are renting an office at a cheap price. You have access to the other incubators, because I've seen we worked in a place where
there are 30 or 40 companies are there. 30 or 40 companies, they are working there. But the advantage is that the mentoring, what you're talking about, you get access to all other people. But then they get together once a month or something like that, where they bring the experts. That facility provides the mentors. And that's the most key factor comes in. Also the part of the incubation, particularly in Indian context. Don't tax anybody who's starting a company for 10 years. You know, it's so difficult to raise money. You know, we talked about the raising money. And so if the first 2 years the guy will lose money. I think government has got a 3 years tax policy, no tax policy. That's nonsense. 3 years nothing. By the time, if they're lucky enough, they can break even in third year. You know, they lost the money first 2 years, they'll break even the last year. Let them use the money for the next 10 years. There is also a trend, you are from one of the best B schools, IIM. So IIM থেকে যেটা হয় সবাই ক্যাম্পাস করে একটা they opt for some cushy jobs, some well paid jobs at the end of their academic career. Why aren't we not seeing this trend growing and picking up? More students opting out of the campus and starting something on their own. What I have found here in India through conventional courses, whether IIM, IIT, engineering, medical, students are totally loaded with so many loans. These were the reasons that they first of all prefer job. They don't want a career at a different note. So we have to think that way, and government should also take some initiative. Every state should have an incubation center. Recently at Andhra Pradesh, they have already created a huge center as an incubation, and things will change. So if every state has that kind of incubation, where after passing and getting some good degree, if they want some experiment, ready to take failure in their life, things will change. প্রত্যেক পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে আছেন শেফ প্রদীপ রোজারিও। আজকে আমরা দেখে নেব প্রদীপদা আমাদের জন্য কি মেনু দেখাচ্ছেন। এবার আপনাদের দেখাতে চলে যেটা সুন্দর ভালো মজার স্যুপ। আমার এই পাত্রে আমি একটু অলিভ অয়েল নেব, একটু গরম হয়ে নেবে। এই শ্রেডেড চিকেন, এটা আমি আগেই কেটে রেখেছিলাম। এই চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া। এই চিকেনটা যেই একটু পেকে আসবে, সতে হয়ে যাবে, আমরা এতে দেব একটু ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর তারপর আবার এটাকে নাড়াবো। একটা সুন্দর ওই ক্যাপসিকামের ট্যাঞ্জি স্মেল এসেছে। এইবার আমরা এতে একটু সল্ট, একটু ব্ল্যাক পেপার দিয়ে নাড়াবো। চিকেনটা যেই একটু সতে হয়ে একটু রোস্ট হয়ে যাবে, তারপর আমরা এতে 2 কাপের মতন জল দেব, আর সয়া সস। এইবার এটাকে আমরা ফুটতে দেব, 5 মিনিট লাগবে এটা ফুটতে, তারপর আমরা পরিবেশন করব। এবার দেখে নিয়ে এটা রেডি হয়েছে কিনা। চিকেন ক্লিয়ার স্যুপ with seasonal colorful vegetables. Those who love soup, they can try this at home and enjoy with all their family members. Cheers. শেষ হওয়ার আগে আমার মনে হচ্ছে আজকের এই পর্বটা থেকে যেটা উঠে এলো, লেটস স্টার্ট সামওয়্যার, অর্থাৎ আমরা শুরু করি ছোট থেকে, শুরু করে কি হওয়া যায় সেটা উনি দেখিয়েছেন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা দেখিয়েছেন এবং ভবিষ্যতেও দেখাবেন। তো আমরা সবাই মিলে সেটাই চেষ্টা করি, কোথাও না কোথাও থেকে প্রয়োজনে ছোট থেকেই আমরা শুরু করি, তারপর দেখা যাবে বড় হয়ে উঠবো কীভাবে। নমস্কার, দেখতে থাকুন saudagar.com। পরের দিন ঠিক একই সময় একই চ্যানেলে আবার দেখতে ভুলবেন না saudagar.com।